কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পরিকল্পনা কমিশনকে পুনর্গঠনের মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবনা আত্মঘাতী বলছেন অর্থনীতিবিদরা। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অপচয় ও অপব্যবহারের সুযোগ বাড়বে। চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে $200 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এডিবি। খরচ দিতে আগ্রহী কর্ণফুলীর টার্মিনাল নির্মাণেও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং পণ্য খালাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পায়রা সমুদ্র বন্দর। শীত মৌসুমে জাহাজ প্রবেশের সমস্যা হবে না জানালেন বন্দর চেয়ারম্যান। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। হয়রানি এড়াতে প্রথমবারের মতো বেচা বিক্রি শেষে বিক্রেতাদের নিরাপদে পৌঁছে দেবার আশ্বাস দিয়েছেন ইজারাদাররা। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। অল্প অল্প করে কোরবানির হাটে আসতে শুরু করেছে পশু। একই সাথে পাল্লা দিয়ে চলছে কোরবানির হাটকে ক্রেতা বিক্রেতাদের জন্য উপযোগী করে তোলার প্রস্তুতি পর্ব। সংখ্যায় অল্প উৎসুক ক্রেতারাও ইতিমধ্যে পর্যবেক্ষণ করছেন পশুর দাম, মান ও প্রস্তুতি পর্বের হালচিত্র। বাচ্চারা ছাগল পছন্দ করে, এজন্য এখন ছাগল নিয়ে যাব যাতে করে ওরা ছাগলটা অনেকদিন দেখতে পারে। সব মাল আমরা স্টক করে রাখছি, যে ঘরের ভিতরে রাখছি, এইখানে রাখছি, এই যে আছে সব রেডি আছে। গেছেবার তো গরুর খুবই সংকট ছিল, এবার আশা করি খুব ভালো গরু আসবে। 5 তারিখ পর্যন্ত আমাদের হাট কমপ্লিট করে দেওয়া লাগবে। অন্যান্য বছর আছে, এই বছর প্রত্যেকে অনেক ভালো করতে আসি, সুন্দর করতে আসি। গত 20 তারিখ থেকে অস্থায়ী পশুর হাট আফতাবনগরে প্রতিদিন খুঁটি পোতা এবং বাঁশ বাঁধার কাজে ব্যস্ত রয়েছেন 100 জন শ্রমিক। ইতিমধ্যে কিছু কিছু পশু হাটে আসতে শুরু করলেও আগামী 5 তারিখের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইজারাদাররা। 2000 স্বেচ্ছাসেবক আছে আমাদের। সিসি ক্যামেরা থেকে শুরু করে তথ্য কেন্দ্র, পুলিশ কন্ট্রোল রুম, যা তো ওয়াচ টাওয়ার, জাল টাকার নোট শনাক্তকরণ সবই আমাদের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আমরা বালুগুলি উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টি হলে আমাদের গরুর যাতে সমস্যা না। গতবারের মতো দুর্ভোগ এড়াতে অনেক পশু বিক্রেতারা শামিয়ানা টানিয়েছেন তাদের নির্ধারিত জায়গায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের পরিকল্পনার ছক আঁটছেন কোরবানির হাটকে ঘিরে। আগে যে পরিমাণ ফোর্স আমরা ডিপ্লয় করতাম, এবার হয়তো চাপ আরো বেশি পড়বে। চাঁদাবাজি যাতে না হয়, নতুন কোনো সন্ত্রাসী বা কোনো ছিনতাই যাতে না হয়, এজন্য আমাদের 2টা টহল পার্টি আশেপাশে সবসময় থাকবে। 3.5 লাখ পশু কোরবানির লক্ষ্য নির্ধারণ করে 9টি বাড়িয়ে 2 সিটিতে এবার 23টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো বেচা বিক্রি শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে বিক্রেতাদের কাঙ্ক্ষিত যানবাহন পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন ইজারাদাররা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীতে কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাইয়ের নানা সরঞ্জাম বেচাকেনা। ছুরি, দা সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। জেলার প্রায় 200 কামার এসব হাতিয়ার তৈরি করে বাজারজাত করছেন। এদিকে পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে মানুষও ছুটছেন কামারের দোকানগুলোতে। সামনে ঈদ আছে, দাও ছুরি বডি কুরবানি ঈদের জন্য বানাচ্ছি আমরা। ছুরি, চাবাটি এগুলো তৈরি করছি। হ্যাঁ, জবাই করা ছুরি, মাংস কাটা ছুরি, চামড়া চিলা ছুরি। বেচা বিক্রি বর্তমান মনে করেন টুকটাক চলতেছে, ঠিক আছে। আর কিছুদিন পর আস্তে আস্তে বেচা কিনা বাড়বে। এখন তো মনে করেন খালি চাপাটি, ছুরি, দাও এগুলো বেশি চলতেছে। পরিকল্পনা কমিশনকে পুনর্গঠনের নামে এর ক্ষমতা কমানোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবনাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখার আর কোনো সুযোগ থাকবে না। এর ফলে রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি সহ জনগণের টাকা অপচয় ও অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব।
1972 সালের জানুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও উন্নয়ন কাজের পরিকল্পনার জন্য গঠন করা হয় আলাদা পরিকল্পনা কমিশন। শুরুতে 9টি বিভাগের সদস্যদের প্রতিমন্ত্রী এবং কমিশন চেয়ারম্যানের মন্ত্রী পদমর্যাদার ক্ষমতা দেয়া হলেও পরবর্তীতে এরশাদ সরকারের আমলে কমিশনের বিভাগ 6টিতে কমিয়ে এনে এর সদস্যদের মর্যাদা কমিয়ে সচিব সমমানের করা হয়। মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পের বাস্তবতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাইয়ের মাধ্যমে ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করে পরিকল্পনা মন্ত্রণালয়ের এই কমিশনটি। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে এই বিভাগ। স্বাধীনভাবে একটি মূল্যায়নের প্রয়োজন আছে, যেহেতু জনগণের ট্যাক্সের টাকা, সেটি যথাযথ এবং সৎ ব্যবহার যাতে হয় সেটি নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রণালয়গুলো যে প্রকল্প জমা দেয় তার বিচার বিশ্লেষণ, তার সম্ভাব্যতা, অর্থনৈতিকভাবে লাভজনক হবে কিনা এসব মূল্যায়ন পরিকল্পনা কমিশন করে আসে, তাতে 35% ব্যয় সাশ্রয় হয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিকল্পনা কমিশনকে আরো গতিশীল করার কৌশল খুঁজতে গিয়ে সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ এ সংস্থার ক্ষমতা কমানোর পরামর্শ দেয়। তাদের মতে পরিকল্পনা কমিশনের যাচাই বাছাইয়ে সময় ক্ষেপণে দেরি হয় প্রকল্প অনুমোদন। তবে বিশ্লেষকরা বলছেন মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শ কার্যকর হলে উন্নয়ন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি ও সুশাসনের বিষয়ে নজরদারির আর কোনো সুযোগ থাকবে না। দীর্ঘসূত্রিতা প্রকল্প বাস্তবায়ন এবং সেখানে মূল্য বৃদ্ধি হয়ে যায়, কষ্ট বাড়ান হয়। 9 মিনিস্ট্রিতে দেবেন, তারা প্রকল্প প্রণয়ন করবে, তারপর তারা মনিটর করবে, একেবারে বায়াসড হবে, নিরপেক্ষভাবে একটা হবে না। প্রকল্পটা অনুমোদন করার পর বহুদিন লেগে যায়, তারা প্রকল্প পরিচালক নিয়োগ দিতে পারে না, প্রকিউরমেন্ট ডিটেইল তারা ঠিক করতে পারে না। এই প্রেক্ষিতে কি করে মন্ত্রণালয়কে আবার বিশেষ ক্ষমতা দেওয়া, এটা আমি মোটে যুক্তিসঙ্গত মনে করি না। লাইন মিনিস্ট্রি তাদের নিজস্ব সক্ষমতা অর্জন করা দরকার আছে, একটা কোঅর্ডিনেশন দরকার আছে, একটা আরেকটাকে বাদ দিয়ে চলবে না। মন্ত্রী পরিষদের প্রস্তাবের প্রেক্ষিতে ক্ষমতা না কমিয়ে উল্টো কমিশনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একেবারে পুরোপুরি আমলাতান্ত্রিক না করে যথেষ্ট যোগ্য ব্যক্তি, দক্ষতা বিভিন্ন ফিল্ড থেকে থাকবে, তারা কিন্তু সবচেয়ে উচ্চ পর্যায়ে, তারা যদি আপনার আগে যেটা ছিল মেম্বার আছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। তাদের স্টার্ট। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণে $210 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। কর্ণফুলীর টার্মিনাল নির্মাণের খরচ যোগানেরও আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। প্রাথমিক আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 5 সেপ্টেম্বর চট্টগ্রামে যাচ্ছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 20 লাখ কন্টেনার হ্যান্ডেলিং এর রেকর্ড গত বছর অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। 30 বছরের স্ট্র্যাটেজিক পরিকল্পনা অনুযায়ী 2020 সালে 29 লাখ এবং 2035 সালে 56 লাখ কন্টেনার হ্যান্ডেলিং এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জন করতে বন্দরের সক্ষমতা বাড়ানো দরকার। এই অবস্থায় শেষ পর্যন্ত এডিবির বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে আমাদেরকে আভাস দেওয়া হয়েছে তাতে $2.1 বিলিয়ন আমাদের চট্টগ্রাম বন্দরের এক্সপানশনের জন্য বিভিন্ন কার্যক্রম রয়েছে, যার মধ্যে কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল, জিসিবি কে ভেঙে কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল করা হবে। বে টার্মিনালের বিভিন্ন খাতে, যেটি আমরা আবারও আমরা ভাগ করব কোন খাতে তারা বিনিয়োগ করবে। বিদেশি অর্থায়নের ক্ষেত্রে সচরাচর নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে, তাই বন্দরের বিনিয়োগে স্বচ্ছতা রাখার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। এই জায়গাটা আমি মনে করি সবার সমন্বয় থাকতে হবে। এখানে যদি প্রাইভেট সেক্টরের থাকে, সদস্য থাকে, তাহলে সবচেয়ে ভালো হয়। এদিকে 1 দশক আগে স্থাপন করা 17টি অফডককে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সমস্ত অফডক মুখী এবং অফডক থেকে বন্দরমুখী এই কন্টেইনারগুলো রেলওয়ের মাধ্যমে যদি বন্দরে আনা নেওয়া করা যায়, তাহলে রোডের উপর এই কন্টেইনারের চাপ থাকবে না এবং রোড অনেক যানজট মুক্ত হবে। বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে আগামী 15 বছরে 2 দফায় 30টি ছোট বড় প্রকল্পে খরচ করা হবে 88,000 কোটি টাকা। 2020 সালে ক্যাসিটি এবং 2023 সালে বে টার্মিনালের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের তৃতীয় পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করল পায়রা সমুদ্র বন্দর। গতকাল রামনাবাদের অভ্যন্তরীণ ইনার চ্যানেল চারিপাড়া পয়েন্টে পণ্য খালাসের মধ্য দিয়ে বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে বন্দর কর্তৃপক্ষ। পরে মালয়েশিয়া থেকে আসা FS বিচ মাদার ভেসেল থেকে মদিনা গ্রুপের 12,502 মেট্রিক টন ক্লিংকার খালাস ও বোঝাইয়ের মধ্য দিয়ে শুরু হয় বন্দরের নিয়মিত কার্যক্রম। এই কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত জাহাজ মালিক, শ্রমিক ও বন্দরে নিয়োজিত কর্মচারীরা। গত 13 আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী শীত মৌসুমে যে কোনো ড্রাফটে জাহাজ আমাদের বহির্নোঙরে আসতে পারবে, যা অন্যান্য বন্দরে নেই। এখানে আমি বিশেষভাবে বলতে চাই 1 লক্ষ টনের অধিক পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার এই আমাদের বহির্নোঙরে আসতে পারবে। অত্যন্ত আনন্দিত যে আমাদের পায়রা পোর্ট আজ প্রথম জাহাজ, প্রথম আমরাই অপারেশন কার্যক্রম পায়রা পোর্টের আরম্ভ চলছে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশার কারণে আসছে ঈদযাত্রা নিয়ে শঙ্কায় যাত্রী ও চালকরা। এজন্য নদী ভাঙন আর নদীর পানি বৃদ্ধিকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে পানি বাড়ার হার স্বাভাবিক থাকলে ঈদে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে বিআইডব্লিউটিএ। এখনো শুরু হয়নি ঈদযাত্রা, অথচ শুরু হয়ে গেছে ভোগান্তি। পাটুরিয়া দৌলতিয়া রুটে ফেরির জন্য এখনই 4 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থা চলতে থাকলে আসছে ঈদে বাড়ি ফিরতে ভোগান্তির আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। চালকরাও বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে চরম ভোগান্তি পোহাতে হবে ঘরমুখ যাত্রীদের। ঈদের সময় তো আরো জাম থাকবে, এখন ঈদের জাম দিতে, এখন ঈদের তো ছুটির লোকজন তো এখন তো বাড়ি যাচ্ছে না। মানুষ সুস্থভাবে বাড়ি ফিরে যেতে যাওয়া সম্ভব এভাবে? দিনের বেলায় প্রচন্ড রোদ, এরপরেও যদি সমস্যা হয় তাহলে তো ঈদের সময় তো প্রচন্ড আকারে জনগণের ভোগান্তি হবে। যাত্রীরা হয়রানি হচ্ছে, কষ্ট পাচ্ছে, এইটা দেখার কোনো লোক নাই। বারবার ভাঙনে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট মেরামতের কারণেই এই দুর্ভোগ। সবশেষ বন্যায় দৌলতিয়ার এই পারের 4টি ফেরিঘাটের সবগুলোই কম বেশি 300 থেকে 400 ফিট বিলীন হয়েছে নদীগর্ভে। কোন রকম মেরামত করে যা আবার করা হয়েছে চলাচলের উপযুক্ত। আবারও বাড়ছে পানি, খরস্রোতা হচ্ছে পদ্মা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সবকিছু মিলিয়ে আসছে ঈদের বাড়তি চাপ সামাল দিতে কতটুকু সক্ষম এই পাইলিং, সেটি এখন দেখার বিষয়। শুধু ফেরিঘাটি নয়, প্রমত্তা পদ্মার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্রমেই বাড়ছে পারাপারের সময়। স্বাভাবিক অবস্থায় 30 থেকে 35 মিনিট সময় নিলেও স্রোতের টানে এখন লাগছে প্রায় দ্বিগুণ। পানির টান বাড়াতে এখন 50 মিনিট সময় লাগে, অনেক সময় আরো বেশি লাগে, কারণ আমাদের ঘুরে আসতে হয়। এর চেয়ে যদি আরো চাপ বাড়ে তাহলে তো যোগাযোগ কষ্টকর হয়ে যাবে, যেগুলো দুর্বল ফেরি আছে সেগুলো পারবো না। তবে বিআইডব্লিউটিএ বলছে পানি যদি অস্বাভাবিকভাবে না বাড়ে তবে ঈদযাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। যদি পানি আরো 4-5 ফিট বেড়ে যায় তাতেও আমাদের ঘাটের কোনো সমস্যা হবে না। তবে নদী যদি স্থির থাকে আর নদীতে যদি অস্বাভাবিক ঘূর্ণন এবং প্রবল স্রোত থাকে সেখানে হয়তো আমাদের কিছু সমস্যা হতে পারে। ঈদ মৌসুমে দেশের দক্ষিণ অঞ্চলের কয়েক লাখ যাত্রী চলাচল করে এই রুটে। রাশেদ লিমন, সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় ভেঙে যাওয়া দুটি ঘাট ঈদের আগে স্থায়ীভাবে মেরামত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এছাড়া কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে নাব্য সংকটে ফেরি পারাপারে বিঘ্ন সৃষ্টি হবে না বলেও জানান মন্ত্রী। গতকাল বিকেলে মাদারীপুরের লেকের পারে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মাওয়া এবং কাওড়াকান্দি রুট করার জন্য যাতে নাব্যতা রক্ষা করা যায় সেজন্য আমরা 8টা ড্রেজার ওখানে কাজ করছি। দৌলতদিয়ার ভাঙনের কারণে আমাদের এখন মাত্র 2টি ফেরিঘাট চালু আছে। আমরা এই ঈদের আগে আরো 2টি ফেরিঘাট চালু করার ব্যবস্থা নিচ্ছি, যাতে করে 4টে ফেরিঘাট আগের মতোই সচল থাকতে পারে এবং ওইটাকে ভবিষ্যতে আমরা চ্যানেলের মধ্যে আরো ভিতরে নিয়ে আসবো, যাতে নদীর ভাঙন হলেও এই আমাদের ফেরিঘাটগুলো নষ্ট হবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজ নির্ধারিত মেয়াদের 1.5 বছর পরেও শেষ হয়নি অর্ধেক কাজ। সঠিক সময় নির্মাণ কাজ শেষ না হয় যানজট আর যাত্রীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল সহ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন আতিয়ার সজল। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও চলাচল নির্বিঘ্ন করতে ফেনীর ফতেহপুরে ঢাকা চট্টগ্রাম রেলপথের উপর এই ওভারপাসটি নির্মাণ কাজ শুরু হয় 2012 সালের ফেব্রুয়ারিতে। প্রায় 100 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য দায়িত্ব পায় শিপু পিবিএল লিমিটেড নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু নির্ধারিত 3 বছরের মধ্যে শেষ করতে পারেনি কাজের অর্ধেকটাও। অন্যদিকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আনুষ্ঠানিকভাবে চালু হলেও ফেনীতে এসে এই নির্মাণাধীন ওভারপাসের কারণে যানজটে নাকাল সবাই। 250 কিলো রাস্তার ভিতরে শুধু 4 কিলো রাস্তায় আমাদের সমস্যা। অনেক বছর হয়ে যেতেছে কাজ করতেছে, যাই ব্রিজটা প্রায় আবার কাজটা শেষ হইতেছে না। কাজ কিছুদিন চলে, কিছুদিন বন্ধ থাকে। ওভারব্রিজ আরো কত বছরে শেষ হবে তারও কোনো গ্যারান্টি নেই।
এবং অল টাইম জামবাজি আছে, মানুষজন আসা যাওয়া করতে অনেক সমস্যা। মহাসড়ক পুলিশের ফেনীর মহিপাল থানার পরিদর্শক মনে করেন এই ওভারপাসটি চালু হলে এখানে যানজট থাকবে না। এই ওভারব্রিজটি নির্মিত হলে জনগণের পাশাপাশি জনগণ যথেষ্ট সুফল পেত, আমাদেরও কষ্ট হয়তো কিছুটা লাঘব হতো। ওভারপাসটি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওভারপাসটির কারণে মহাসড়কে যানজট সহ বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। আমাদের এখানে যানজট নানান সমস্যা হচ্ছে, কাজে তাদেরকে লাস্ট সময় দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 3 তারিখ। এর মধ্যে যদি তারা কাজ কমপ্লিট করতে না পারে অটোমেটিক্যালি 30 তারিখের পরে তাদের কাজ যাদের বাতিল হয়ে যাবে। অনেকটা ঝুঁকি থাকলেও যানজট নিরসনে হিমশিম খেয়ে বিকল্প হিসেবে সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই পণ্য ও যাত্রীবাহী যানবাহন ফেনী শহরের মধ্য দিয়ে মহাসড়কে যুক্ত একাধিক সড়ক দিয়ে পারাপারে বাধ্য হয় বলে জানায় পুলিশ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। আবাসন ও চিকিৎসা সুবিধা সহ নানা দাবিতে আজ সকাল থেকে 8 ঘন্টা কর্মবিরতি ঘোষণা করেছে ট্যানারি শ্রমিকরা। একই দাবিতে গতকাল হাজারীবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে এই ঘোষণা দেন শ্রমিক নেতারা। বারবার মালিক ও সরকার পক্ষের আশ্বাসের পরও শ্রমিকদের কোনো দাবি মানা হচ্ছে না অভিযোগ করে শ্রমিক নেতারা বলেন, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। হাজারীবাগ থেকে সাভারের ট্যানারি স্থানান্তরের আগে শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড, চাকরির সনদপত্র সহ নানা দাবি শ্রমিকদের। দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে গতকাল বিকেলে বৈঠক করে শ্রমিক নেতারা। সরকার প্রথম ফেজে 200 একর সম্পত্তি অ্যাকোয়ার করে ওই 200 একরের মধ্যেই কিন্তু একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল যে শ্রমিকদের জন্য লো কস্ট হাউজিং করা হবে। আমরা দেখলাম যে কারখানা চালু হলো, খুশি হলাম, কিন্তু আজও আমাদের শ্রমিকদের সেখানে বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসা কোথায় থাকবে, কোথায় কি যাবে, কিভাবে যাবে, এই বিষয়গুলি কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত স্থির হয়নি। চাকরির প্রত্যয়নপত্র, প্রভিডেন্ট ফান্ডের হিসাব, চাকরির হিসাব, এই বিষয়গুলি যদি না হয় তাহলে আগামীকাল আমাদের কর্মসূচি আছে। আগামীকাল আমাদের কর্মবিরতি হবে সকাল 6টা থেকে 2টা পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে হাজারীবাগ ট্যানারি এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সেখানকার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, হাজারীবাগের যে ট্যানারি শ্রমিকরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সকাল থেকে, সেই কর্মসূচি যে এখানে মঞ্চ করা হয়েছে সেখানে নেতারা বক্তব্য দিচ্ছেন, তাদের দাবি তুলে ধরছেন। তাদের দাবি মূলত 2016 সালের মে মাসে তারা একটা মালিক পক্ষের সাথে চুক্তি করে, সেই চুক্তি অনুযায়ী তারা তাদের প্রভিডেন্ট ফান্ডের নিশ্চয়তা চান এবং এখান থেকে শ্রমিকরা যারা চলে যাবেন বা কারখানায় শিফট হচ্ছে সাভারে, সেখানে তাদের যে কাজের নিশ্চয়তা, কাজের যে পরিবেশের নিশ্চয়তা, অর্থাৎ শুধুমাত্র মালিক পক্ষের কারখানার কমপ্লায়েন্সে না, শ্রমিকদের জন্য যে সব ধরনের সুযোগ সুবিধার নিশ্চয়তার সেই দাবিগুলো তারা কিন্তু করছেন। এবং আজকে দুপুর 1টা পর্যন্ত তারা এখানে যে শান্তিপূর্ণ কর্মবিরতি বা এখানে যে সমাবেশ করছেন সেটা কিন্তু দুপুর 1টা পর্যন্ত চলবে। তার পরবর্তীতে সব শ্রমিক এখান থেকে চলে গিয়ে দুপুর 2টা থেকে তারা আবার কাজে যোগদান করবে। আর পরবর্তীতে তাদের দাবির যে কি অবস্থা, তাদের দাবি মালিক পক্ষের সাথে সেই দাবির যে মানার বিষয়টা বা দাবির নিয়ে কোনো আশ্বাসের ব্যাপার থাকলে সেগুলো নিয়ে তারা পরবর্তীতে কোনো কর্মসূচি থাকলে সেটা পরবর্তীতে জানিয়ে দিবে। আপাতত 1টা পর্যন্ত তাদের এই কর্মসূচি এখানে চলছে। তো আমরা এখানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা এই যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই মালিক পক্ষের সাথে যারা কথা বলেছে, যারা ফিনিশড লেদারের সাথে কথা বলেছে, যে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এখানে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে, তাদের একজনের সাথে আমরা কথা বলে কিছুটা জানার চেষ্টা করব তাদের দাবি বিষয়ে। মালিক পক্ষের সাথে গতকাল বিকেলে যে একটু বসা হয়েছিল বা আলাপ আলোচনা হয়েছিল সেটার কি অবস্থা সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব। আপনাদের গতকালকের যে মালিক পক্ষের সাথে আলোচনা ছিল সেটার ফল কি? সেটার ফল হচ্ছে তারা এখন পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমাদের এই দাবিগুলো তারা মানবে এবং দেখবে, কিন্তু আজও পর্যন্ত শুধু তারা বলে আসতেছে এই কথা ওই একটাই, যে তারা বলছে যে এগুলা তারা করবে। কিন্তু আমরা দেখতে পাইলাম সাভারে গিয়ে যে ওখানে শুধুমাত্র ট্যানারি করা হচ্ছে, ট্যানারি শ্রমিকদের জন্য যে বিষয়গুলো রয়েছে, অবকাঠামোগুলো রয়েছে, সেগুলো এখন পর্যন্ত তারা কোনোটাই করেনি। এগুলো দাবি না মানা পর্যন্ত কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? আমাদের এগুলো যদি না মানা হয় তাইলে আমরা কোথায় গিয়ে থাকবো? সেখানে শ্রমিকদের হাসপাতাল, শ্রমিকদের বাসস্থান, শ্রমিকদের খেলার মাঠ,
শ্রমিকদের ছেলে মেয়েদের পড়ালেখার শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ইমতিয়াজ, যে যেমনটা শুনছিলেন, তাদের যে দাবি সাফারে গেলে তাদের যে অবকাঠামোগত সুযোগ সুবিধা অর্থাৎ বাসস্থানের সুযোগ সুবিধা, স্কুল কলেজ শিক্ষা চিকিৎসা প্রতিষ্ঠানের সবকিছু, যে চিকিৎসা সহ সব ধরনের যে শ্রমিকদের অধিকার আছে এবং শ্রমিকদের যে সুরক্ষার ব্যবস্থা আছে, সেই সব কিছু তাদের সুবিধা যদি দেয়া হয় তারপরেই হয়তো তারা একদম এই আন্দোলন থেকে সরে আসবেন, না হলে তারা তাদের সুবিধা মতো সময় অর্থাৎ তাদের দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন আছে সেগুলো হয়তো তারা চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এটুকুই ছিল হাজারীবাগ থেকে শ্রমিক আন্দোলনের সর্বশেষ ইমতিয়াজ। কয়েক দফা দাবিতে হাজারীবাগের ট্যানারি শ্রমিকদের কর্মবিরতির খবরাখবর জানাতে হাজারীবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। চলে যাচ্ছি পরের খবরে। থাইল্যান্ডে তৈরি পোশাক সহ রপ্তানিযোগ্য পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইল্যান্ড বিনিয়োগ সম্পর্কিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। স্বল্পোন্নত যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সবথেকে ভালো উল্লেখ করে থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। help us for the increasing volume of trade between the two. Unfortunately, the products which we can... থাইল্যান্ড বাংলাদেশকে বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে তা সেই তালিকায় নেই। তাই আমি থাইল্যান্ডের প্রতি আহ্বান জানাই তৈরি পোশাক সহ বাংলাদেশ যে সকল পণ্য রপ্তানি করে তা শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হোক। এছাড়া বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য ঘাটতি অনেক বেশি। দুদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত। প্রকল্পের অর্থ ছাড় নয়, বাস্তবায়ন করাটা সবথেকে বড় সমস্যা মন্তব্য করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ প্রবণতা দূর না হলে যত বেশি রাজস্ব সংগ্রহ করা হোক না কেন দেশের উন্নয়ন হবে না তাতে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আয়কর সচেতনতা কর্মশালায় প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে আয়কর রিটার্ন ফর্ম সহজ করারও আহ্বান জানান তিনি। বাস্তবায়ন আমাদের দেশে এটা ভয়ঙ্কর সমস্যা। 1 বছরের প্রকল্প 3 বছর 4 বছর 5 বছর পার হয়ে যায়। আগে বলা হতো যে অর্থ ছাড় হয় না, ইট ইজ নট কারেক্ট। অর্থ ছাড়ের পরেও কাজটা হয় না এবং এই প্রকল্পগুলোকে টেনে টেনে দীর্ঘ সময় নিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। প্রকল্প একটা লাইক এ গাবি, আমরা বলি পিডি পালা প্রকল্প, কারণ এটা যদি শেষ হয়ে যায় আনুষঙ্গিক অনেক সুযোগ সুবিধা চলে যাবে। সকল প্রবণতার সময় যদি আর বেরিয়ে না আসতে পারি, কর কালেক্ট করি, টাকা বেশি কালেক্ট করি, কোনো ফায়দা হবে না। কুষ্টিয়ায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরি করতে দিনরাত কাজ করছেন কারিগররা। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, প্রতিমা নির্মাণকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 6 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া, আমলাপাড়া ও ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা নির্মাণের কাজ। বাঁশ ও খড়কুটোর ওপর দেয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর শিল্পীর আঁচড়ে গড়ে তোলা হচ্ছে 10 ভুজা দেবী দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরি করার পরে প্রতিমা শুকানোর জন্য আমরা হিট মেশিন ব্যবহার করি তাড়াতাড়ি শুকানোর জন্য, আর রং তাড়াতাড়ি করার জন্য স্প্রে মেশিন ব্যবহার করা হয়। আমাদের সামনে দুর্গাপুজো, আমরা চরম ব্যস্ততার মাধ্যমে কাজ করছি। এটা দিয়ে 3টের কাজ চলছে, আর বানাবো 4টে। এই 4টে বানাতে আমাদের রাত দিন কাজ করতে হচ্ছে। এদিকে প্রতিমা নির্মাণকে ঘিরে মন্দিরে মন্দিরে টহল জোরদার করেছে পুলিশ। প্রতিমা তৈরির সময় নিরাপত্তার বিষয়ে আমরা প্রয়োজন ব্যবস্থা নিয়েছি এবং যেসব জায়গাগুলোতে মন্দিরগুলোতে এই প্রতিমা তৈরি হচ্ছে সেই সব জায়গাগুলোতে যারা আছেন তাদের সাথে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। কুষ্টিয়া জেলায় 231টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। সময় সংবাদ, কুষ্টিয়া। জনপ্রিয় ইউরোপিয়ান ব্র্যান্ড আলপিনলিবে নিয়ে এলো আলপিনলিবে পপ। রাজধানীর খিলক্ষেতে রিজেন্সি হোটেলে আলপিনলিবে ললিপপ লঞ্চিং ইভেন্টের আয়োজন করা হয়। 2টি মজাদার ফ্লেভার, ক্যারামেল ও স্ট্রবেরি ফ্লেভারে পাওয়া যাবে আলপিনলিবে পপ। এ সময় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের দূতাবাস মিশনের উপপরিচালক মার্টিন ভ্যান হুট্রাস্তান।
জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্র শিক্ষক সহ সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। গতকাল রাজধানীর পান্থপথে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত জঙ্গি বিরোধী এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা জঙ্গি প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করার শপথ নেন। পরে রিহ্যাব সভাপতি বলেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে জঙ্গিবাদ সহ সব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে সকালে লেনদেন শুরু করে এবং সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। আমি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচক অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থানটা বলে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 12 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4561 পয়েন্ট। অর্থাৎ অন্যান্য সূচকের মতো কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচকও কিন্তু বেড়েছে। একই ধারাবাহিকতা রয়েছে বাকি দুটো সূচকে, অর্থাৎ ডিএসই যে সরিয়ে ভিত্তিক সূচক রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 1.68 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1105 পয়েন্টে। ধারাবাহিকতা রয়েছে ডিএসই বাছাই সূচক অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স, এখানে আমরা 5.53 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1750 পয়েন্টে। অর্থাৎ অন্যান্য দুটো সূচকের মতো কিন্তু ডিএসই বাছাই সূচকও বাড়তি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখন পর্যন্ত টাকার অঙ্কের লেনদেন দেখে নেই, তাহলে দেখতে পাচ্ছি 165 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 148টি এবং দর কমেছে 94টি এবং অপরিবর্তিত রয়েছে 57টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমি যদি টপ 20 শেয়ারের তালিকাটা একটু দেখে নেই, তাহলে দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যে প্রতিষ্ঠানটি 172 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে অবস্থান করছে। তালিকার 2 নম্বরে রয়েছে বিএসআরএম লিমিটেড, এই প্রতিষ্ঠানটি 175 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর এবং 172 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 3 নম্বরে রয়েছে এমজেল বিডি এবং তালিকার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিএসআরএম স্টিল রয়েছে, প্রতিষ্ঠানটি 103 টাকা সর্বোচ্চ দর নিয়ে। তালিকার 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডোরিন পাওয়ার, এই প্রতিষ্ঠানটি 66 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। ডেল্টা ব্রাক হাউজিং রয়েছে তালিকার 6 নম্বরে, প্রতিষ্ঠানটি 113 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দর এবং সর্বনিম্ন 112 টাকা। আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক রয়েছে, 8 নম্বরে আমরা আলহাজ টেক্সটাইল, ইসলামী ফিন্যান্স রয়েছে তালিকার 9 নম্বরে এবং তালিকার 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল টিউবস, এই প্রতিষ্ঠানটি 129 টাকা 80 পয়সায় সর্বোচ্চ লেনদেন হচ্ছে। তো মূলত এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সর্বশেষ লেনদেন পরিস্থিতি ছিল, এখন পর্যন্ত আমার হাতে যে লেনদেন পরিস্থিতি সেটা জানিয়ে দিলাম। আবার জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পরিকল্পনা কমিশনকে পুনর্গঠনে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবনা আত্মঘাতী বলছেন অর্থনীতিবিদরা। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অপচয় ও অপব্যবহারের সুযোগ বাড়বে। চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে $200 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এডিবি। খরচ দিতে আগ্রহী কর্ণফুলী টার্মিনাল নির্মাণেও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং পণ্য খালাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পায়রা সমুদ্র বন্দর। শীত মৌসুমে জাহাজ প্রবেশে সমস্যা হবে না জানালেন বন্দর চেয়ারম্যান। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।